হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, অ্যাসিড বেজ সল্ট অর্থাৎ অ্যাসিড ক্ষার এবং লবণ, এইটার ওপরে তোমাদের অনেকেই ভিডিও দিতে বলছিল, তো সেইটা আমি আজকে তার ফার্স্ট পার্ট তোমাদের করাচ্ছি পিএইচ ভ্যালুর ওপরে। যে পিএইচ ভ্যালুর ওপর যে প্রশ্নগুলো আসে আমি তোমাদের যে বইটা থেকে করাচ্ছি ইউথের, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কালেকশন আছে সেইখান থেকে। তো পিএইচ ভ্যালুর ওপর প্রচুর প্রশ্ন দেখলাম দেওয়া হয়েছে। তো যাদের পিএইচ ভ্যালু জানা আছে কি এবং তার স্কেলটা সম্পর্কে আইডিয়া আছে তারা অ্যান্সার দেওয়ার ট্রাই করো, আর যাদের জানা নেই তারা এর বেসিকটা একটু দেখে নাও। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এইটা: যখন পিএইচ ভ্যালু 7 থেকে 14-তে বেড়ে যায় তখন ইহা নিচের কোনটিকে নির্দেশ করে। ঠিক আছে, তো চলো আমরা পিএইচ ভ্যালুর ওপর একটু বেসিক করিয়ে নিই। আর যাদের বেসিক জানা আছে তারা এই পার্টটাকে স্কিপ করে পরের প্রশ্নে যেতে পারো, বা এই প্রশ্নটাকে মানে করে ফেলতে পারো, ট্রাই করতে পারো। ঠিক আছে, চলো আমরা পিএইচ ভ্যালুর একটু বেসিক নিয়ে আলোচনা করব। এই স্ক্রিনে তোমরা একটা রং বেরঙের একটা স্ট্রিপ দেখতে পাচ্ছ। এই স্ট্রিপটাই হচ্ছে তোমাদের পিএইচ স্কেল। ঠিক আছে, প্রথম পিএইচ স্কেল যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে সায়েন্টিস্ট সোরেনসন, এবং উনি 1909 অর্থাৎ 1909 সালে কিন্তু এই পিএইচ স্ট্রিপ প্রথম আবিষ্কার করেন বা প্রথম তৈরি করেন বলা যায়। নর্মাল যে পিএইচ স্ট্রিপগুলো পাওয়া যায়, যেমন লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জের পেপার ইত্যাদি দিয়ে শুধুমাত্র কেবলমাত্র তোমরা কি করতে পারবে, কোনো দ্রবণ সেটা অ্যাসিডিক না ক্ষার সেটা মাপতে পারবে, কিন্তু সেটা কতটা অ্যাসিডিক বা কতটা ক্ষার সেটা নির্দিষ্ট করে মাপা যায় না ওই সাধারণ বা কমন যে লিটমাস পেপার বা মিথাইল অরেঞ্জের পেপার দিয়ে। তার জন্য ইউজ করা হয় ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটর হচ্ছে বিভিন্ন ধরনের যে সূচকগুলো আছে, যেমন লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফিনাপথ্যালিন, এরা এবং আরও অন্যান্য সেই সমস্তগুলোর মিশ্রণে বানানো একটা পিএইচ স্কেল, যেটা কেবলমাত্র কোন দ্রবণ অ্যাসিড কোন দ্রবণ ক্ষার এটা তো বলেই দেয়, এটাও বলে দেয় সেটা কতটা অ্যাসিডিক কতটা ক্ষার, অর্থাৎ সেটা তীব্র অ্যাসিডিক নাকি মৃদু অ্যাসিডিক, সেটা তীব্র ক্ষারীয় নাকি মৃদু ক্ষারীয়, সেটা কতটা প্রশমিত, মানে পুরো ব্যাপারটাই সোজা কথা বলতে বলে দেয়। তো মানে নির্দিষ্ট করে আমরা যদি কোনটা অ্যাসিডিক কতটা অ্যাসিডিক বা কোনটা ক্ষারীয় কতটা ক্ষারীয় জানতে চাই, তাহলে লিটমাস পেপার বা মিথাইল অরেঞ্জ ইত্যাদি ইত্যাদি নর্মাল আমরা ইন্ডিকেটর ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ইউনিভার্সাল ইন্ডিকেটর, যার উপরে রেল প্রচুর প্রশ্নও দিয়েছে। এটা গেল প্রথম ইনফরমেশন। দ্বিতীয় যেটা ইনফরমেশন, তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে 0 থেকে 14 পর্যন্ত তোমাদের দাগ টানা আছে। মনে রাখবে এই মানটা যত বাড়তে থাকবে, অর্থাৎ 0, 1, 2, 3 যত বাড়তে থাকবে, অর্থাৎ 0 থেকে যত 14-র দিকে যেতে থাকবে, 0 থেকে যত 14-র দিকে ভ্যালুগুলো যেতে থাকবে, তত ক্ষারীয় ধর্ম বাড়বে এবং অ্যাসিডিক ধর্ম কমে যাবে। আর যত 0-র দিকে আসতে থাকবে তত ক্ষারীয় ধর্ম কমবে এবং অ্যাসিডিক ধর্ম বাড়বে। নেক্সট যেটা ইনফরমেশান তোমাদের আমি এখানে দেবো সেটা হচ্ছে 7টাকে দেখতে পাচ্ছ, 7টা সবুজ আছে, এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ইন্ডিকেটরই স্ট্রিপ। 7 যেটা সবুজ রয়েছে ওটা অ্যাকচুয়ালি প্রশমিত। 7 হচ্ছে কোনো দ্রবণে যদি ইউনিভার্সাল ইন্ডিকেটর বা যে কোনো পেপার যদি তুমি দাও এবং সেটা যদি তোমার 7 দেখায়, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে প্রশমিত হয়। প্রশমিত মানে কি, না তাতে অ্যাসিডের গুণাবলী আছে না তাতে ক্ষারের গুণাবলী আছে, তাতে কোনোটারই গুণাবলী নেই, এই জন্য ওটাকে প্রশমিত দ্রবণ বলা হয়। ঠিক আছে, 7-এর কম যদি হয়, যদি কোনো দ্রবণে পিএইচ স্কেল ইউজ করলে সেক্ষেত্রে যদি পিএইচ স্কেলের মান 7-এর কম হয় তাহলে মনে রাখবে 7-এর কম হলেই সেটা অ্যাসিডিক বলে ধরে নেওয়া হয়। আর যদি সেই দ্রবণে পিএইচ স্কেল ইউজ করলে তার মান দাঁড়ায় 7-এর বেশি, 11, 10, 12, 7.9, 8.2, 8.5 এরকম দাঁড়ায়, অর্থাৎ 7-এর বেশি, গ্রেটার দ্যান 7, তাহলে সেটা ডেফিনেটলি একটা ক্ষারীয় দ্রবণ বলে ধরে নেওয়া হয়। ইউনিভার্সাল ইন্ডিকেটর অনুযায়ী 0 থেকে 3 পর্যন্ত যদি পিএইচের মান হয় তাহলে সেটাকে ধরা হয় তীব্র অ্যাসিড, আর 4 থেকে 6 পর্যন্ত যদি পিএইচের মান হয় তাহলে সেটাকে ধরা হয় মৃদু অ্যাসিড। তেমনই 8 থেকে 10 পর্যন্ত যদি পিএইচের মান হয়, 8, 9, 10, 8.2, 9.5 এরকম যদি পিএইচের মান হয় তাহলে সেটাকে ধরা হয় মৃদু ক্ষারীয়। কিন্তু 11 থেকে 14 পর্যন্ত যদি পিএইচ ভ্যালু দাঁড়ায় তাহলে সেটাকে ধরা হয় তীব্র ক্ষারীয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি কনসেন্ট্রেটেড বা ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি নাও তাহলে সেটা তীব্র অ্যাসিড, ফলে তার যে পিএইচের ভ্যালু দাঁড়ায় সেটা দাঁড়ায়
জিরো। আর যদি তুমি NaOH নাও, সোডিয়াম হাইড্রক্সাইড নাও, যাকে চলতি ভাষায় কস্টিক সোডা বলা হয়, তার যে পিএইচের মান দাঁড়ায় সেটা হচ্ছে 14, কারণ ওটা তীব্র ক্ষারীয়। ঠিক আছে, তো এই ধরনের বেসিক যে জিনিস সেগুলো তোমাদের বুঝতে হবে, নইলে তোমরা রেলওয়েতে যা প্রশ্ন পড়ছে সেগুলো আলোচনা করতে গেলে তোমাদের অসুবিধা হবে, তোমরা অ্যান্সার করতে গেলে তোমাদের কনফিউশন হতে পারে। আর একটা জিনিস বলে রাখি, যখনই তুমি অ্যাসিডের দিকে আসবে তত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বাড়বে, আর যত তুমি ক্ষারের দিকে যাবে তত হাইড্রোজেন আয়নের ঘনত্ব কমবে। অর্থাৎ আমরা এটাও বলতে পারি, যত আমরা 14 দিকে যাব, যত পিএইচের মান বাড়তে থাকবে তত হাইড্রোজেন আয়নের ঘনত্ব কমতে থাকবে। অর্থাৎ ক্ষারের দিকে আসলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কমে যায়, কিন্তু অ্যাসিডের দিকে গেলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেড়ে যায়। অর্থাৎ এই পিএইচ ভ্যালুগুলো যত ছোট হতে থাকবে, যত জিরোর দিকে, শূন্যের দিকে যেতে থাকবে, তত হাইড্রোজেন আয়নের ঘনত্ব কিন্তু তোমাদের কী হবে, বাড়তে থাকবে। অর্থাৎ পিএইচের ভ্যালু যত বড় হবে তত হাইড্রোজেন আয়নের ঘনত্ব কমবে, কিন্তু পিএইচের ভ্যালু যত কমতে থাকবে তত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বাড়তে থাকবে। মানে পিএইচ ভ্যালুর সাথে হাইড্রোজেন আয়নের ঘনত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক হয়। কি হয়? ব্যস্তানুপাতিক হয়। অ্যাসিডে আমরা হাইড্রোজেন আয়নকে বেশি দেখতে পাই, যেখানে বেজে বা ক্ষারে আমরা হাইড্রোজেন আয়নের ঘনত্ব কম দেখি। ক্ষারের ক্ষেত্রে কিন্তু হাইড্রক্সিল আয়নের ঘনত্ব বেশি থাকে, যেখানে অ্যাসিডে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি থাকে, ক্ষারে কিন্তু সেখানে হাইড্রক্সিল আয়নের ঘনত্ব বেশি থাকে। ঠিক আছে, তো এই যে আলোচনা করলাম তার উপর বেস করেই তোমরা রেলে যা প্রশ্ন পড়েছে তা অ্যান্সার দিতে পারবে, এই যেটুকু আলোচনা করেছি। আর বাকি যা যা ইনফরমেশান সেটা আমি প্রশ্ন আলোচনা করতে করতে তোমাদের বলে দেবো। চলো এবার আমরা প্রশ্নে যাব। ঠিক আছে, যারা বেসিক বুঝেছো তারা এইটার অ্যান্সার দাও। যখন পিএইচ ভ্যালু 7 থেকে 14তে পৌঁছে যাচ্ছে তখন ইহা নিচের কোনটিকে নির্দেশ করে? দেখো একটু আগে আমি দেখলাম যে 7 হচ্ছে মাঝখানে থাকে, যত তুমি 7 থেকে বাড়াচ্ছ তত সেটা হয়ে যাবে তোমার ক্ষার, আর যত তুমি 7 থেকে কমাচ্ছ তত তো তোমার সেটা কি হয়ে যাবে, অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড হয়ে যাবে। আর আমরা জানি যত অ্যাসিডের দিকে আসবো তত আমাদের H+ এটার ঘনত্ব বাড়বে, আর যত আমরা ক্ষারের দিকে যাব তত আমাদের OH- এটার ঘনত্ব আমাদের বাড়বে। ঠিক আছে, তো আমাকে বলতে বলা হয়েছে 7 থেকে যত 14 দিকে যাচ্ছে, অর্থাৎ 7-এর ওপরে উঠে যাচ্ছে, অর্থাৎ ক্ষারের দিকে যাচ্ছি। ঠিক আছে, তার মানে সেখানে কী হবে, OH- আয়নের ঘনত্ব বেড়ে যাবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, OH- আয়নের ঘনত্ব আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমরা বলবে যে স্যার এখানে তো H+ আয়নের ঘনত্ব কমে যাবে এটাও আছে, তাহলে H+ আয়নের ঘনত্ব কমে যাবে এটাও তো অ্যান্সার হবে। অ্যাকচুয়ালি তোমরা ঠিকই বলছো, এখানে বোথ উইল বি দ্য কারেক্ট। ঠিক আছে, H+ আয়নের ঘনত্ব কমে যাবে এবং OH- আয়নের ঘনত্ব বেড়ে যাবে, এই দুটোই অপশান এখানে কারেক্ট। কিন্তু রেল অ্যাকচুয়ালি বিটাকে কারেক্ট নিচ্ছে, মানে অ্যাকচুয়ালি তো এটাই OH- আয়নের ঘনত্ব বেড়ে যাবে এবং H+ আয়নের ঘনত্ব কমে যাবে। যত OH বাড়বে তত H+ কমে যাবে, একে অপরের বিপরীত সম্পর্ক এদের মধ্যে। এটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে ওটা কমে যাবে। ঠিক আছে, তো এখানে এ আর বি দুটোই কারেক্ট হওয়া উচিত, কিন্তু রেল কি করছে, OH- আয়নের ঘনত্ব বেড়ে যাবে এটা কি অ্যান্সার করছে। তো তোমরা একটু খেয়াল রাখবে, যদি দেখো নিচে এমন কোনো অপশান নেই যেখানে বলা আছে এ এবং বি বোথ, যদি এরকম থাকে আর একটা অপশানে এ অ্যান্ড বি বোথ, তখন ওটাকে অ্যান্সার করবে। আর যদি ওটা না থাকে তখন OH- আয়নের ঘনত্ব বেড়ে যাবে, এটাই তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, অত্যাধিক অ্যাসিডিক মিশ্রণের নিচের কোনটি হবে পিএইচ? দেখো 0 থেকে 3 পর্যন্ত এটাকে আমরা বলি অত্যাধিক অ্যাসিড। ঠিক আছে, 0 থেকে 3 পর্যন্ত এটাকে আমরা কি বলি, অত্যাধিক অ্যাসিড। ওকে, আর 4 থেকে 6-এর ঘর পর্যন্ত এটাকে আমরা বলি দুর্বল অ্যাসিড, উইক অ্যাসিড। ঠিক আছে, দুর্বল অ্যাসিড। তো এই দুটো কথা একটু মাথায় রাখবে। আর সাথে গেলে আমরা তো প্রশমিত পাই বা নিউট্রাল পাই, যার অ্যাসিডও নেই, যার ক্ষারেরও গুণাবলী হয় না। তো 0 থেকে 3 পর্যন্ত আমরা অত্যাধিক অ্যাসিড পাই। এখানে 0 হচ্ছে সব থেকে অত্যাধিক, মানে অত্যন্ত বেশি অ্যাসিডিক হবে, 3 হচ্ছে একটু কম হবে, 4 থেকে তো আমরা দুর্বল পাবো, 6 গিয়ে আমরা আরও দুর্বল পাবো। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, 0 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 1 কিন্তু অ্যান্সার হবে না, 0, 1, 2, 3 এরা প্রত্যেকেই প্রচণ্ড অ্যাসিডিক,
যেখানে 0 হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে, পিএইচ ভ্যালু অনুযায়ী। এটা কিন্তু আমাদের 11/10/2018-তে পড়া প্রশ্ন, শিফট 3 এর প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে, 18/9/2018 প্রশ্ন, শিফট 3 এর প্রশ্ন। তোমাদের বলছে 3টি মিশ্রণ আছে XYZ, যাদের পিএইচ এর মান হচ্ছে 2, 11 এবং 7। তো এক্স এর হচ্ছে তোমাদের 2, ওয়াই এর হচ্ছে তোমাদের কত 11, ঠিক আছে, আর জেড যেটা সেটা হচ্ছে তোমাদের 7। কি বলছে, এদেরকে হাইড্রোজেন আয়নের ঘনত্বের হ্রাসমান ক্রমে সাজাও। দেখো আমরা একটু আগেই তোমাদের বলেছি যে পিএইচ এর মান, ঠিক আছে, পিএইচ এর মান আমাদের যত বাড়বে হাইড্রোজেন আয়নের ঘনত্ব আমাদের তত কমবে, ঠিক আছে, একটু আগেই তোমাদের বলেছি। কি বলেছি, যে পিএইচ এর মান আমাদের যত বাড়বে, পিএইচ এর যে ভ্যালু তার সঙ্গে হাইড্রোজেন আয়নের ঘনত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক হয়। পিএইচ এর মান যত বাড়বে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কী হবে, তত তোমাদের কমবে। তার মানে যার পিএইচ এর মান সর্বাধিক সেখানে কিন্তু হাইড্রোজেনের ঘনত্ব সব থেকে কম। এবার তোমাদের বলেছে হ্রাসমান ক্রমে সাজাও, মানে সব থেকে বেশিটা থাকবে প্রথমে, তারপর আস্তে 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 সেটা কমে যাবে। হ্রাসমান কথার মানে হচ্ছে ক্রমে হ্রাস পাচ্ছে, ঠিক আছে, সব থেকে বেশিটা থাকবে উপরে আর আস্তে আস্তে সেটা কমতে থাকবে, এই অনুযায়ী সাজাতে বলেছে, ঠিক আছে। হ্রাসমান শব্দের অর্থ কি, ক্রমে হ্রাস পাচ্ছে। ওকে, তো দেখো যার পিএইচ এর মান সব থেকে কম তারই কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনত্ব সব থেকে বেশি হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক একটু আগে বলেছি। তার মানে এক্সের পিএইচ এর মান সব থেকে কম মানে এক্সেতে হাইড্রোজেনের ঘনত্ব সব থেকে বেশি হবে। ভালো করে বুঝবে, এক্সের পিএইচ এর মান সব থেকে কম, দেখো 2 রয়েছে, তার মানে এক্সে হাইড্রোজেনের ঘনত্ব কী হবে, হাইড্রোজেন আয়নের ঘনত্ব কী হবে, সব থেকে বেশি হবে, ওই জন্য এক্স সবার উপরে থাকবে, ঠিক আছে। তারপর কে যাবে, তারপর তোমাদের জেড যাবে, কারণ জেড এর তার পরে আছে। তারপর তোমাদের কে যাবে, তারপর তোমাদের ওয়াই যাবে, ঠিক আছে। তো কারেক্ট যে তোমাদের সিকোয়েন্স হবে সেটা হচ্ছে এইটা, দিস ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স হিয়ার, এক্স জেড ওয়াই। কোথায় আছে দেখো, এক্স জেড ওয়াই বিতে আছে, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই ফরম্যাটটা জাস্ট মাথা রাখবে, পিএইচ এর মান যত বাড়বে হাইড্রোজেন আয়নের ঘনত্ব তত কমবে, অর্থাৎ এই তিনটের মধ্যে যেটার পিএইচ এর মান সর্বাধিক সেটাতেই হাইড্রোজেনের ঘনত্ব সব থেকে কম হবে। তাহলে ওয়াই এর পিএইচ এর মান সর্বাধিক 11, তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন ঘনত্ব, হাইড্রোজেন আয়নের ঘনত্ব, নট হাইড্রোজেন, হাইড্রোজেন আয়নের ঘনত্ব কী হবে, সব থেকে কম হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এক্স জেড ওয়াই, দিস উইল বি দ্য কারেক্ট সিকোয়েন্স হিয়ার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, লেবুর রসের পিএইচ ভ্যালু কত? দেখো তোমাদের পিএইচ ভ্যালু নিয়ে আমি অলরেডি একটা ক্লাস আমার অলরেডি আছে, তোমরা সার্চ করো পিএইচ ভ্যালু WB এক্সাম পোর্টাল, যেটা দরকার হবে তোমাদের সায়েন্সে সেটা লিখে, সেই টপিকটা লিখে তার পাশে লিখবে WB এক্সাম পোর্টাল, ইউটিউব থেকে তুমি সার্চ করলে পেয়ে যাবে। মোটামুটি 99% টপিকের উপর কোশ্চেন্স আমার মানে ভিডিও আমার দেওয়া আছে, ঠিক আছে। তো লেবুর রসের পিএইচ ভ্যালু একদম সেপারেট পার্ট আছে, সেখানে আমি তোমাদের লিস্ট করে দিয়েছিলাম, যেটা এনসিইআরটিতে ভ্যালু লেখা আছে এক্স্যাক্ট সেই ভ্যালুটা লিস্ট করেছিলাম। সেখানে লেবুর রসের যে পিএইচ দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের লেমন জুস, ঠিক আছে, লেমন বলে লিখছি, সেটা দেওয়া আছে 2.5। এবার দেখো এই 2.5-এর সব থেকে কাছাকাছি যেটা হবে সেটাই আমার অ্যান্সার হবে। 2.5-এর থেকে ওপরে না যাওয়াই ভালো, 2.6 2.7 পর্যন্ত ঠিক আছে, 3 3.2 3.1 3.5 হলে কিন্তু তোমাদের অপশানটাই রং হয়ে যায়। এবার লেমন জুসের ক্ষেত্রে এনসিইআরটি অনুযায়ী 2.5, 2.5-এর কাছাকাছি কোনটা আছে, এইটা 2.2, এইটাকেই আমরা মার্ক করব, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো যদি বলো যে নর্মাল হাইড্রোক্লোরাইড অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা HCl, তার যে ভ্যালু হয় সেটা 0 থেকে 1 হয়, ঠিক আছে, 0 থেকে 1 হয়। এনসিইআরটিতে বলা আছে যে HClকে যদি তুমি জল না মিশিয়ে নর্মাল যদি HCl যদি সামনে দাও তাহলে তার পিএইচ ভ্যালু হবে 0, আর জল মেশালে সেটা একটু তোমাদের ডিলিউটেড হয়ে যায়, মানে তার যে ইয়েটা মাত্রাটা মানে যেটা তোমাদের তীব্রতা সেটা একটু কমে যায় জল মেশালে, তো সেক্ষেত্রে তখন সেটা 1 হয়ে যায়। তো 0 থেকে 1 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমাদের কী হয়, পিএইচ ভ্যালু হয়। একটু বলে দিই, আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে, ঠিক আছে, সেটাও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাকস্থলীর অ্যাসিড, কিন্তু ওর যে তোমাদের পিএইচ মাত্রা থাকে সেটা একটু এর থেকে একটু বেশি হয়, ঠিক আছে, সেটা তোমাদের হয় 1.4, ওই 1-এরই কাছাকাছি, তো 1.4 হয়। যেমন তোমাদের ভিনিগারে তোমাদের 4 হয়, লিখেও দিচ্ছি, ভিনিগার তোমাদের কী হয়, 4 হয়, ঠিক আছে। ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার কিন্তু উইক অ্যাসিড, এই যে ভিনিগার আমি এখানে লিখলাম, ভিনিগার কিন্তু উইক অ্যাসিড, দেখতে পাচ্ছ 4-এ চলে গেছে,
তো ভিনিগার কিন্তু উইক অ্যাসিড, ঠিক আছে, উইক অ্যাসিড, এতে অ্যাসিটিক অ্যাসিড থাকে এবং সেটা উইক অ্যাসিড হয়। ওকে, তো এই সমস্ত কিছু ভ্যালু তোমাদের মনে রাখতে হবে। আরও অনেক ভ্যালু তোমাদের দিয়ে আমি ওই ভিডিওটায় দিয়েছিলাম, সার্চ করো পিএইচ ভ্যালু WB এক্সাম পোর্টাল লিখে ইউটিউবে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিচের কোনটিকে সঠিক পিএইচ ভ্যালু মাপার জন্য ব্যবহার করা হয়? দেখো অ্যাকচুয়ালি সঠিক পিএইচ ভ্যালু মাপার জন্য আমরা যে তোমাদের গ্যাজেটটাকে ইউজ করি সেটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। ঠিক আছে, এই গ্যাজেটটাকে আমরা ইউজ করি। এক্ষেত্রে কটা কথা বলে দিই, মনে রাখবে 0 থেকে ইউনিভার্সাল ইন্ডিকেটারে বলছি, ইউনিভার্সাল ইন্ডিকেটারে 0 থেকে 3 পর্যন্ত তোমাদের যে কালার আসে সেটা হচ্ছে রেড, এবং এটা তীব্র অ্যাসিডের জন্য হয়। এটা কি হয় তোমাদের? তীব্র অ্যাসিড। ঠিক আছে, তীব্র অ্যাসিড। রেড মানে কিন্তু একদম রেড আসে টকটকে তার নয়, কিন্তু 0, 1 এই পর্যন্ত টকটকের লাল আসে, তারপর আস্তে আস্তে সেটা অরেঞ্জ ফরম্যাটে চলে যায়। তো রেড ঘেঁষা মানে রেডের দিকে যাবে, লালের দিকে যাবে 0 থেকে 3 পর্যন্ত। তারপর 4 থেকে 6 পর্যন্ত সেটা একটু তোমাদের কমলা ঘেঁষা বা অরেঞ্জ ঘেঁষা হয়ে যাবে। ঠিক আছে, কমলা বা অরেঞ্জ ফরম্যাটে হয়ে যাবে। ঠিক আছে, অরেঞ্জ, জাস্ট এ মিনিট, অরেঞ্জ ফরম্যাটে তোমাদের হয়ে যাবে। ওকে, 7-এ গেলে, এটা পরীক্ষায় পড়া প্রশ্ন, যদিও জানি না কেন এই বইটা পেলাম না, 7-এ গেলে এটা সবুজ হয়ে যায়। ঠিক আছে, মানে গ্রিন। ঠিক আছে, 7-এ গেলে এটা কী হয় তোমাদের? গ্রিন ফরম্যাটে চলে আসে। অ্যাজ পার ইউনিভার্সাল ইন্ডিকেটার, ইউনিভার্সাল ইন্ডিকেটার যেটা পিএইচ ভ্যালু মাপার জন্য ব্যবহার করা হয়, তার ক্ষেত্রে এই কালারগুলো বলছি, এটা মনে রাখবে যে প্রশ্ন আসতে পারে এবং পড়েওছে যে ইউনিভার্সাল ইন্ডিকেটারে 7-এ কোন কালার দেখাবে? সবুজ বা গ্রিন দেখায়। ঠিক আছে, তারপর তোমাদের যখন তোমরা 8 থেকে মোটামুটি 10 পর্যন্ত যাবে তখন সেটা তোমাদের ব্লু দেখাবে, অর্থাৎ নীল রঙের দেখাবে। ঠিক আছে, ব্লু দেখাবে বা নীল দেখাবে, ব্লু। তারপর তোমরা যদি আরও ওপরে উঠতে আরম্ভ করো, মানে 11 থেকে 14 পর্যন্ত, লাস্ট তো আমরা জানি আমাদের ইন্ডিকেটার 14 পর্যন্তই হয়, সেটা তোমাদের দেখাবে ভায়োলেট বা বেগুনি। ঠিক আছে, বেগুনি দেখাবে, বেগুনি। ঠিক আছে, বেগুনি ইংরেজি সবাই জানো, ভায়োলেট আমি লিখছি না। তো এই কালারগুলো একটু মনে রাখবে। 0 থেকে 3 পর্যন্ত রেড দেখায়, এবার 3-তে গেলে অরেঞ্জ রেড দেখায়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, 3-তে গেলে কী হয় তোমাদের? অরেঞ্জ রেড দেখায়। আর 0-তে তোমাদের ডার্ক রেড, 1, 2-এ তোমাদের নর্মাল রেড দেখায়, আর 3-তে গেলে তোমাদের অরেঞ্জ রেড দেখায়। 4-এ গেলে তোমাদের অরেঞ্জ ঘেঁষা হয়ে যায়। ঠিক আছে, 4 থেকে 6 পর্যন্ত অরেঞ্জ ঘেঁষা। আর 7 থেকে তোমাদের 7 তোমাদের সবুজ বা গ্রিন, এটা তোমাদের নিউট্রাল হয়, মানে না অ্যাসিড না ক্ষার হয়। আর এই যে তোমাদের এই দুটো লিখলাম, এটা হচ্ছে তোমাদের হয় ক্ষারের জন্য, ক্ষারের কারণে। একটু আগেই তোমাদের বলেছি যে 8 থেকে তোমাদের 14 পর্যন্ত, 8 মানে অ্যাকচুয়ালি 7.1 থেকে অ্যাকচুয়ালি আরম্ভ হয়ে যায়, তো একটু যত বাড়তে থাকবে 7.4, 7.5 থেকে তোমরা টোটালি ক্ষার পেতে আরম্ভ করবে। ঠিক আছে, তো ধরা হয় এটা 8 থেকে, কারণ 7-এর ঘরে তোমাদের ধরা হয় প্রশমিত পার্টটা থাকে, তো 8 থেকে 14 পর্যন্ত তোমাদের কি হয়? ক্ষারের জন্য এটা কিন্তু তোমাদের এই ব্লু এবং নীল, মানে বেগুনি ঘেঁষা বা নীল ঘেঁষা কালারটা তোমাদের দেখা যায়। ঠিক আছে, তো এখানে 3টে পার্ট আছে, একটা মাঝখানে একটা আর নিচে একটা। ঠিক আছে, এই 3টে পার্টকে মুখস্থ রাখবে, পরীক্ষায় কিন্তু অনেক সময় পড়ে যায়। এই যে 3টে পার্টকে আমি আলাদা করে দিলাম, এটা অলরেডি কিন্তু এএলপিতে 17/8/2018-তে পড়েছে তোমাদের ইউনিভার্সাল ইন্ডিকেটর নিয়ে। ঠিক আছে, চল নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন 6 দাগ, নিচের পদার্থগুলি, নিচবার পড়েছে, রিলি সরি ফর দ্যাট, নিচের পদার্থগুলিকে তাদের পিএইচ মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, নিচের পদার্থগুলিকে তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মিল্ক অফ ম্যাগনেশিয়া মানে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, বেকিং সোডা মানে সোডিয়াম বাইকার্বনেট, কস্টিক সোডা তার মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। এই 3টেকে তোমাকে কি করতে বলেছে? সাজাতে বলেছে পিএইচ মানের ঊর্ধ্বক্রমে। দেখো কস্টিক সোডার যে পিএইচ হয় সেটা তোমাদের হয় 14। ঠিক আছে, একদম হাইয়েস্ট লেভেল এবং ক্ষারীয়, প্রচণ্ড ক্ষার। এটা মানে হাতে দিলে হাতের অবস্থা কী হবে বুঝতে পারছো, কটা। ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড। বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, বেকিং আছে ওখানেও বাই আছে। ঠিক আছে, বেকিং সোডা মানে কি? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের যে তোমাদের পিএইচ হয় সেটা 8.5 হয়, অর্থাৎ 8 থেকে 9-এর মাঝখানে থাকে। আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেশিয়া মানে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, এটা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয় পেটে যখন তোমাদের অ্যাসিডিক ফর্মেশন হয়, অর্থাৎ বুক জ্বালা করে বা পেটে জ্বালা করতে আরম্ভ করে অ্যাসিড ফর্মেশনের কারণে, তখন মিল্ক অফ ম্যাগনেশিয়ার যদি ডিলিউট সলিউশন তুমি খাও খুব অল্প পরিমাণে, তাহলে কী হয়? সেই যে অ্যান্টাসিডের কাজটা করতে আরম্ভ করে, অর্থাৎ অ্যাসিডের বিপরীতে কাজ করতে আরম্ভ করে এবং পেটের অ্যাসিডকে কী করে? প্রশমিত করে দেয়। অ্যাসিডের যে প্রভাব সেটাকে প্রশমিত করে দেয়। ঠিক আছে, এটা তোমাদের ইউজ হয় এবং এটা এনসিইআরটির একটা পার্টও আছে মিল্ক অফ ম্যাগনেশিয়া বলে। তো মিল্ক অফ ম্যাগনেশিয়ার যে পিএইচ হয় সেটা অ্যারাউন্ড 10.5 হয়। ঠিক আছে, 10.5।
তো তোমাদের কি করতে বলেছে, এটাকে বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজাতে। তাহলে কস্টিক সোডা আমাদের সব থেকে শেষে যাবে, কারণ কস্টিক সোডা সব থেকে বড়। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়তে সাজানো, ক্রমে ঊর্ধ্ব আসবে, ঠিক আছে, ক্রমে ঊর্ধ্ব আসবে, ওপর দিকে উঠবে। ঊর্ধ্বক্রম কথা মানে হচ্ছে ওপর দিকে উঠবে। তাহলে কস্টিক সোডা সব থেকে বড়, সেই জন্য কস্টিক সোডা সব থেকে আগে, সব থেকে শেষে যাবে এখানে, ঠিক আছে, লাস্টে থাকবে কস্টিক সোডা। কস্টিক সোডার থেকে ছোট কোনটা দেখতে পাচ্ছি, মিল্ক অফ ম্যাগনেসিয়া, তো 1 যাবে তারপর। তার থেকে ছোট কোনটা আমরা দেখতে পাচ্ছি, বেকিং সোডা, তো 2 যাবে তারপর, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কম্বিনেশন দাঁড়াবে। ওকে, 3 1 2 কোথায় আছে দেখো, 3 1 2, এই যে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সব থেকে বড়টা সেটা যাবে শেষে, কারণ ঊর্ধ্বক্রম বলেছে, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, শেষে ঊর্ধ্ব আসবে। ঊর্ধ্বক্রম মানে কি, শেষে ঊর্ধ্ব আসবে। যদি বলতো অর্ধক্রম তাহলে কি আসতো, শেষে অধ আসতো, সব থেকে নিচেরটা আসতো সব থেকে শেষে, ঠিক আছে। তো 2 1 3 এই তোমাদের হচ্ছে সিরিজ দাঁড়াবে বা সিকোয়েন্স দাঁড়াবে। তো সি আমাদের এখানে কারেক্ট অপশন হবে। ওকে, চলো পরের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন দেখো, এই ধরনের প্রশ্ন একটু আগেও তোমাদের করিয়েছি, যে কোন মিশ্রণের পিএইচ এর মান এত হলে সেটি সব থেকে বেশি অ্যাসিডিক হবে। তো দেখো আমি একটু আগে তোমাদের বলেছি, যে মিশ্রণের পিএইচ ভ্যালু হচ্ছে তোমাদের 0, সেটাই কিন্তু সব থেকে বেশি অ্যাসিডিক হবে। যদি এটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে বলে, যে ক্রমহ্রাসমান অ্যাসিডিক ধর্মের অনুপাতে সাজাও, তাহলে তোমাদের মনে রাখতে হবে 0 সব থেকে বেশি অ্যাসিডিক হবে, তারপর 1 হবে সব থেকে বেশি অ্যাসিডিক, তারপর 6 হবে সব থেকে বেশি অ্যাসিডিক, তারপর যাবে 7, আর 7-এ তো অ্যাসিড ধর্ম থাকবেই না, ইভেন ক্ষার ধর্ম থাকবে না। তো হাই অ্যাসিডিক কনসেন্ট্রেশন আমরা এখানে পাবো, হাই সব থেকে, মানে হাইয়েস্ট বলতে পারো, হাই না বলে হাইয়েস্ট বলা ভালো, ঠিক আছে। আর লোয়েস্ট অ্যাসিডিক কনসেন্ট্রেশন আমরা এখানে পাবো, লোয়েস্ট, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার উইল বি দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি নিষ্ক্রিয় মিশ্রণের পিএইচ ভ্যালু কত হবে। দেখো নিষ্ক্রিয় মিশ্রণ মানে হচ্ছে তাতে অ্যাসিডেরও গুণাবলী নেই, ঠিক আছে, এবং তাতে ক্ষারেরও গুণাবলী কিন্তু নেই, অর্থাৎ প্রশমিত মিশ্রণ, ঠিক আছে, প্রশমিত মিশ্রণ। নিষ্ক্রিয় মিশ্রণ বলে আমরা কি বুঝি, প্রশমিত মিশ্রণকে বুঝি। তো একটা প্রশমিত মিশ্রণের যে পিএইচ ভ্যালু হয় সেটা আমরা জানি 7 হয়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, 7 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্ন। এটা কিন্তু 25/9/2018 শিফট 2-তে পড়া প্রশ্ন। যতই প্রশ্নগুলোকে সহজ ভাবো না কেন, প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় পড়েছে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, একটি ক্ষারীয় মিশ্রণকে নির্দেশ করছে নিচের কোনটা, ঠিক আছে। একটি ক্ষারীয় মিশ্রণে নির্দেশ করছে নিচের কোনটা, মানে এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলো দিয়ে কোনটা ক্ষারীয় মিশ্রণকে নির্দেশ করছে। এটা এলপিতে পড়েছে, টাফ কিছু না, একটু বুঝে নাও, 2 মিনিট আমার সঙ্গে সময় দাও, সোজা লাগবে। দেখো এই যে এখানে তোমাদের লেখা আছে না H+ দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটাকে বলা হয় পিএইচ। অর্থাৎ তোমাদের প্রথমে বলা আছে পিএইচ, তারপরেও বলা আছে সেটাও পিএইচ, ওটাও পিএইচ, এবং তার পরেরটাও তোমাদের পিএইচ। মানে বেসিক্যালি এখানে পিএইচ শব্দটাকে H+ থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে, ঠিক আছে। এটা বেসিক্যালি কিছুই নয়, তোমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, ঠিক আছে, এইটা। তো এবার তোমাকে কি বলছে, তোমাকে বলছে পিএইচ ইজ লেস দ্যান, তারপরটা দেখো দেওয়া রয়েছে ইকুয়াল টু, তারপর তোমাদের দেওয়া রয়েছে গ্রেটার দ্যান, তারপর তোমাদের দেওয়া রয়েছে আবার ইকুয়াল টু, ঠিক আছে। এবার তোমরা কি করে বুঝবে যে পিএইচ লেস দ্যান হোয়াট, এখানে দেখো মোল পার লিটার লেখা আছে, এটা মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ওই সলিউশনে 1 লিটারে এত মোল আছে। মোল পার লিটার মানে কি 1 লিটারে কত আছে, এটা এল লিটার, মোল পার লিটার মানে কি 1 লিটারে কতটা আছে। তো প্রথমটাই বলছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, যে মিশ্রণের কথা বলা হচ্ছে সেই মিশ্রণের প্রতি লিটারে 1 × 10⁻⁻7 মোল আছে। এবার এটাকে আমি নর্মাল পিএইচ ভ্যালুতে কী করে পরিণত করবো, কারণ পিএইচ মানে আমি তো স্যার 4 3 7 6 এইরকম ভ্যালু জানি, 14 11 এরকম ভ্যালু জানি। তো এটা স্যার কি, একে কী করে করব। দেখো এটাকে অ্যাকচুয়ালি কিছুই নয়, মনে রাখবে, দেখো এইটা হচ্ছে লগ ফাংশনের মধ্য দিয়ে আসে। এখন লগ ফাংশন এবং মাইনাস লগ ফাংশনের মধ্য দিয়ে আসে। তো লগ ফাংশন একটা পুরো চ্যাপ্টার, শেখার কোনো দরকার নেই, নর্মালি এই 1 2 নম্বরের জন্য শেখার দরকার নেই, শুধু মনে রাখো যে কীভাবে কী করবে, কারণ পরীক্ষার সময় গিয়ে আমি ওভারঅল আমাকে অ্যান্সার দিতে হবে উইদিন সেকেন্ডের মধ্যে। তো তার জন্য লগ ফাংশন শেখা থাকলেও আমি ইউজ করবো না, কারণ ইউজ করাটা বোকামো দাঁড়াবে। আর না শিখে থাকলেও কিছু যায় আসবে না, যেটা বলে দিচ্ছি সেটা শুনে নাও, ইজি লাগবে। কীভাবে তোমরা এই যে মাথায় যেটা থাকবে সেটাকে প্লাস করে সেটাই পিএইচ ধরে নেবে। তো মাথায় এখানে কী আছে -7, এটাকে +7 করো,
ঠিক আছে, +7 হলো, কিছু নেই মানে +7। এখানে আছে -4 তো 4 হবে, এখানে আছে -7 মানে 7, এখানেও আছে -7 মানে 7। তাহলে এবার দেখো এই ফরম্যাটটা তো আমি জানি, এই ফরম্যাটটা তো আমার জানা, ঠিক আছে। তো এই ফরম্যাট অনুযায়ী যদি আমাকে লিখতে বলা হয়, জাস্ট আ মিনিট, হ্যাঁ এই ফরম্যাট অনুযায়ী যদি আমাকে লিখতে বলা হয় তাহলে তোমাকে দেখো এখানে বলছে যে পিএইচ হচ্ছে <7। যদি পিএইচ 7-এর থেকে কম হয় তাহলে আমরা সেটাকে কী জানি, আমরা সেটাকে জানি অ্যাসিড, তার মানে এটা হচ্ছে অ্যাসিডিক সলিউশন। এখানে বলছে পিএইচ হচ্ছে =4, তার মানে 7-এর কম, তার মানে এটাও আমাদের অ্যাসিডিক সলিউশন, এবং 4 মানে হচ্ছে এটা উইক অ্যাসিড কিন্তু অ্যাসিড। এখানে তোমাদের বলছে দেখো >7, মানে এটা হচ্ছে আমাদের কী হবে, ক্ষার হবে, এটাই আমাদের অ্যান্সার হবে কারণ ক্ষার চেয়েছে। তারপরটা বলছে =7, তার মানে এটা আমাদের প্রশমিত হবে, অর্থাৎ না ক্ষার না অ্যাসিড কোনোটারই গুণাবলী এতে থাকবে না। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো কতক্ষণ টাইম লাগলো, কতটুখানি সময়ের মধ্যে আমরা কিন্তু ইজিলি বার করে ফেললাম যে কি বলতে চাইছে আর তার সাপেক্ষে অ্যান্সারটা কোনটা হবে, ঠিক আছে। তো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটা একটি মিশ্রণের পিএইচ ভ্যালু যদি 3 থেকে তোমাদের 6 হয়ে যায়, 3 থেকে 6 হতে মানে হচ্ছে এখানে, তো বলছে হাইড্রোজেনের ঘনত্ব কী হবে। দেখো 3 থেকে 6 হচ্ছে, তার মানে পিএইচের মান কি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পিএইচের মান তোমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। আর আমরা জানি পিএইচের মান যত বাড়বে তত হাইড্রোজেন আয়নের যে ঘনত্ব হয় সেটা আমাদের কি হবে, কমে যাবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হাইড্রোজেন আয়নের ঘনত্ব কী হবে তোমাদের কমে যাবে। পিএইচের মান তোমাদের যত বাড়বে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কী হবে তোমাদের কমে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে কমে যাবে কোথায় কোথায় আছে, এই দুটো অপশানে কমে যাবে আছে, তো এই দুটো অপশান তো এমনি কেটে দাও, এ তো হবেই না। এবার 100 গুণ হবে নাকি 1000 গুণ হবে, দেখো 3 থেকে 6-এ যাচ্ছে তার মানে 3 ঘর বাড়ছে, তার মানে 100-এর পরে তোমাদের 3টে শূন্য বসবে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, 1000 গুণ তোমাদের কী হবে, কমে যাবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এইভাবে মনে রাখবে 1000 গুণ কী হবে তোমাদের কমে যাবে। যদিও এটা লগ সিস্টেমে করানো হয় তো জানার দরকার নেই অত কিছু, কারণ অনেকে লগ মাথায় ঢুকবে না। মনে রাখবে এখানে যতটা কমবে সেইটাকে কি করবে, 10-এর মাথায় বসিয়ে দেবে, ঠিক আছে। 10-এর মাথায় তার মানে এখানে কত ঘর কমছে, 3 ঘর কমছে, তো 10-এর মাথায় কিউব করে দেবে, 10-এর মাথায় কিউব করলে আমাদের 1000 আসে, সেই জন্য আমি বললাম 1000 কমে যাবে। ক্লিয়ার হয়েছে, অ্যান্সার উইল বি দিস এর। ওকে, এইভাবে মনে রাখতে পারো, এটা এএলপিতে পড়ার প্রশ্ন, দুবার পড়েছে, মানে এই টাইপের প্রশ্ন, দেখো এই টাইপের প্রশ্ন 2-3 বার পড়েছে। অনেক জায়গায় বলেছে পিএইচ ভ্যালু যদি 7 থেকে 14 হয়ে যায়, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কমে যাবে না বেড়ে যাবে। অনেক জায়গায় বলেছে যদি 3 থেকে 6 হয়ে যায় তাহলে নিচের কোনটি কমবে বা বাড়বে। দেখো হাইড্রোজেন আয়নের ঘনত্ব কিন্তু কমে যাবে, কিন্তু ওএইচ মাইনাসের আয়নের ঘনত্ব কিন্তু বেড়ে যাবে। মনে রাখবে পিএইচের সঙ্গে কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু পিএইচের সঙ্গে ওএইচের যে মান তার ঘনত্বের সম্পর্ক কিন্তু সমানুপাতিক হয়। অর্থাৎ পিএইচ যত বাড়তে থাকে তত ওএইচ মাইনাস কিন্তু তত বাড়তে থাকে, অ্যাকচুয়ালি মাইনাস, ঠিক আছে। পিএইচ যত বাড়তে থাকে তত ওএইচ মাইনাসও কিন্তু বাড়তে থাকে, আর পিএইচ যত বাড়বে তত হাইড্রোজেন আয়নের ঘনত্ব কিন্তু তত কমবে। সো এই ফরম্যাটটা কিন্তু মনে রাখবে, পিএইচের সঙ্গে ওএইচের সম্পর্ক সমানুপাতিক, কারণ দেখো পিএইচ ওএইচ উচ্চারণও একটা সমতা আছে, কিন্তু নর্মাল হাইড্রোজেন হলে কিন্তু তার ঘনত্ব কমতে থাকবে। পিএইচ ওএইচ সমান সমান, কিন্তু পিএইচের সঙ্গে হাইড্রোজেনের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে, হাইড্রোজেন আয়নের সম্পর্ক। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি মিশ্রণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব প্রতি লিটারে যদি এত মোল হয় তাহলে ওই মিশ্রণে পিএইচ কত, ওই মিশ্রণে পিএইচ কত। একটু আগে কিন্তু 9 নম্বর দাগে এরকম একটা প্রশ্ন ছিল, সেখানে একটু আলাদা টাইপের ছিল, সেম বেসিসের ওপর একটু ধরনের ঘুরিয়ে মানে আলাদা টাইপের প্রশ্ন তোমাদের দিয়েছে। কি বলেছে এখানে, বলেছে প্রতি লিটারে যে ঘনত্ব আছে সেটা হচ্ছে 1 × 10⁵। আমি তোমাদের কি বলেছিলাম, যেটা মাইনাসে থাকবে পাওয়ারে সেটাকেই প্লাস ভ্যালু করে পিএইচ করে দেবে। তাহলে সিম্পলি আপনার ট্রিক অনুযায়ী স্যার এখানে হওয়া উচিত +5 বা 5, তাহলে অ্যান্সার আমাদের এটাই হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো এর উল্টোটাও কিন্তু পড়তে পারে, বলে দিতে পারে যে পিএইচ যদি, ধরো সাপোজ এখানে একটা প্রশ্ন দিল, ধরো সাপোজ একটা প্রশ্ন তোমাদের এখানে দিল যে পিএইচ যদি তোমাদের সাপোজ ধরো দিল 6 হয়, তাহলে তাতে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কী হবে, তাতে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কী হবে। যদি এই প্রশ্নটা দেয় তোমাদের উল্টে যদি দেয় কী করবে, এটা তো এই প্রশ্ন, উল্টে যদি দেয়
যদি পিএইচ যদি 6 হয় তাহলে তাতে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কী হবে, এবং অপশানগুলো কিন্তু সব মোল পার লিটারে থাকবে, মানে প্রতি লিটারে কত মোল সেটাই থাকবে, মোল পার লিটারে কিন্তু অপশান থাকবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো কি করব, দেখো কিছুই নয়, এবারে এটা দেওয়া রয়েছে আমরা 5 করলাম, এখানে আমরা তাই করব, কি করব 1 ইন্টু 10⁻⁻6 করে দেবো, এত মোল পার লিটার। ঠিক আছে, এত মোল পার লিটার, এটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ যখন পিএইচ দেওয়া থাকবে তখন হাইড্রোজেন আয়নের ঘনত্ব কি মোল পার লিটারে বার করতে গেলে কী করবো, 1 ইন্টু 10 তো করবোই, দেখো সবসময়ের জন্য 1 ইন্টু 10 হবে। আগেরবার দেখতে পাচ্ছি অপশানগুলো সব 1 ইন্টু 10 ছিল, এখানেও দেখো 1 ইন্টু 10ই দেওয়া রয়েছে। পাওয়ারে কী যাবে, যেটা পিএইচ থাকবে তার মাইনাস ভ্যালুটা পাওয়ারে যাবে। অর্থাৎ পিএইচ দেওয়া থাকলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বার করার সময় 1 ইন্টু 10⁻⁻⁻ পিএইচ ভ্যালুটা দিয়ে দেবো, দেখো মাইনাস পিএইচ চলে গেছে, 6 ছিল -6 চলে গেছে। ঠিক আছে, আর যদি মোল পার লিটারে প্রশ্নে দেওয়া থাকে তাহলে তার পিএইচ বার করার সময় কী করবো, যেটা পাওয়ারে থাকবে তার প্লাস ভ্যালুটাই হবে তোমাদের পিএইচ, তার যে প্লাস ভ্যালু সেটাই তোমাদের কী হবে পিএইচ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো প্রশ্ন এরকম ঘুরিয়ে দিতে পারে, একটু খেয়াল রেখো, বলে দিলাম। চলো নেক্সট পরের প্রশ্নে। এটা তোমাদের আরআরবি এলপিতে পড়েছে 13/8/2018 শিফট 1-এর প্রশ্ন। বলেছে পিএইচের ভ্যালু যদি 7-এর কম হয় তাহলে সেটি কী হবে। একটু আগেই তোমাদের বলেছি সেটা তোমাদের হবে অ্যাসিডিক। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু ইজি প্রশ্ন, মানে দেখেই অ্যান্সার করার মতো প্রশ্ন, সুতরাং ঘাবড়াবে না, সঠিকভাবে অ্যান্সার দেবে। এবং অনেকে জানো যে উত্তরটা তো অনেকেই জানো, কিন্তু অনেক সময় অপশানে দাগানোর সময় কিন্তু গুলিয়ে যায়, সো এগুলো এক্সাম প্রেশারে হয়, এগুলোর দিকে একটু খেয়াল রাখবে। তো অ্যান্সার উইল বি অ্যাসিডিক। আর 7-এর থেকে বেশি বললে সেটা কী হতো, ক্ষারীয় হয়ে যেত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের পিএইচ কত হবে। দেখো তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার কী কী করে, একে অপরকে ক্যান্সেল করে দেয়। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার এরা কি করে, একে অপরকে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, মানে কেউ কাউকে সহ্য করতে পারে না, তো একে মারে, ও একে গিয়ে মারে, এবং এর ফলে কী হয়, এই মারামারিতে কী হয়, দুজনেই কী হয়, কেটে বেরিয়ে যায়, ফলে কারোরই গুণাবলী থাকে না। এবং তখন যে লবণ উৎপন্ন হয় সেটা হচ্ছে সম্পূর্ণ প্রশমিত লবণ হয়, যাকে আমরা বলি শমিত লবণ। ঠিক আছে, প্রশমিত লবণ হয়, যাকে আমরা কী বলি, এই ধরনের লবণকে আমরা কী বলি, শমিত লবণ। অ্যাকচুয়ালি প্রশমিত, ওটা থেকে শমিত কথাটাকে নেওয়া হয়। ঠিক আছে, প্রশমিত লবণ হয়। আর প্রশমিত লবণ যেমন হচ্ছে তোমাদের সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি প্রশমিত লবণ। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। এবং এর যে পিএইচের মান থাকে সেটা তোমাদের থাকে কত, 7। ঠিক আছে, একদম, যেহেতু প্রশমিত ফলে তাতে কোনো অ্যাসিড এবং কোনো ক্ষারের গুণাবলী থাকবেই না, সুতরাং 7 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, সালফিউরিক অ্যাসিড হলো একটি তীব্র অ্যাসিড। বিবৃতি তোমাদের বলছে কি, এটা বিবৃতি সিদ্ধান্তের উপর প্রশ্ন। সালফিউরিক অ্যাসিড হলো একটি তীব্র অ্যাসিড। ঠিক আছে, তো সিদ্ধান্ত বলছে সালফিউরিক অ্যাসিডের পিএইচের মান হলো 7.5। দেখো সালফিউরিক অ্যাসিড তো একটা অ্যাসিড, আর অ্যাসিডের পিএইচের মান ডেফিনেটলি 7-এর থেকে কী হবে, কম হবে। তো এটা তো আমাদের হতেই পারে না, এটা আমাদের এমনি কেটে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে থাকে আমাদের ফসফরাস, এটাও আমাদের কেটে গেল, দুটোই আমাদের রং হবে, কারণ H2SO4। ঠিক আছে, H2SO4। সালফার থাকে এর মধ্যে, দেখতেই পাচ্ছ, হাইড্রোজেন থাকে এর মধ্যে, সেটাও দেখতে পাচ্ছ, হাইড্রোজেন। আর কি থাকে, অক্সিজেন থাকে এর মধ্যে, কিন্তু কোনো ফসফরাস এর মধ্যে থাকে না। এটা সালফারেরই অ্যাসিড, ওই জন্য সালফিউরিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, কোনোটাই নয়, সিদ্ধান্ত কোনোটাই সঠিক নয়, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 5/12/2018 শিফট 2-তে পড়া প্রশ্ন। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, 4টে মিশ্রণ দেওয়া আছে, দেখতে পাচ্ছি X, Y, Z এবং A, এবং এদের পিএইচের মান যথাক্রমে দেওয়া আছে 9, 2, 6, 13। তোমাদের বলছে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার কোনটা। দেখো আমি তোমাদের একটু আগেই বলেছি 7 থেকে যত উপরে যাবে তত তোমরা কী পাবে, ক্ষার পাবে। ঠিক আছে, আর 7 থেকে যত তোমরা নিচে যাবে তত তোমরা কী পাবে, অ্যাসিড পাবে। ঠিক আছে, 7 হচ্ছে নিউট্রাল। এবার দেখো এখানে কি কি ভ্যালু আছে, 9 আর 13। 9 আর 13, 9 আর 13 হচ্ছে তোমাদের ক্ষারের দিকে যাবে, যেখানে 2 আর 6 হচ্ছে তোমাদের অ্যাসিডের দিকে যাবে, তাই না। তাহলে 2 হচ্ছে তোমাদের ওয়াই এর মান, দেখতে পাচ্ছ, সেকেন্ডে আছে ওয়াই, 2 হচ্ছে তোমাদের ওয়াই এর মান,
জেড হচ্ছে তোমাদের 6-এর মান, 9 হচ্ছে তোমাদের এক্সের মান, আর এ হচ্ছে তোমাদের 13-র মান। তো আমরা দেখতে পাচ্ছি মানে এর মান কত আমাদের 13। তার মানে আমাদের দেখতে পাচ্ছি যে যত আমরা 7 থেকে ওপর দিকে উঠতে থাকবো তত আমাদের ক্ষারের দিকে যাবে। তো তীব্র ক্ষার কে হবে? এ হচ্ছে তোমাদের তীব্র ক্ষার হবে। আর তীব্র অ্যাসিড কে হবে? ওয়াই হচ্ছে তোমাদের তীব্র অ্যাসিড হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ওয়াই এবং এ। ওয়াই এবং এ এরাই অ্যান্সার হবে। ঠিক আছে, এই দেখো ওয়াই এবং এ, অর্থাৎ ডি অপশান উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, গ্রাফ করে তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম। চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন, একটি লবণের মান, সরি এটা পিএইচের মান হবে, একটি লবণের পিএইচের মান হচ্ছে 0, তাহলে সেটি ড্যাশ এবং ড্যাশের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। দেখো একটু আগে তোমাদের বললাম যদি দুটোই তীব্র তীব্র হয়, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার দুটোই তীব্র, ঠিক আছে, তখন সেটা হয় প্রশমিত লবণ, প্রশমিত বা শমিত, ঠিক আছে, প্রশমিত লবণ। আর প্রশমিত লবণের ক্ষেত্রে আমরা জানি 7 হয়, সেই জন্য 7 হয়ে যাচ্ছে। দুটোই তীব্র, দেখো এই দলেও 1000 জন তোমাদের সেনা আছে, এই দলেও 1000 জন সেনা আছে, তো দুজন যখন দুজনের সঙ্গে লড়াই করবে এবং উভয়েরই কিন্তু স্ট্রেংথ হচ্ছে সেম, তখন কী হবে? একে অপরকে তারা কী করবে? মেরে ফেলবে। ঠিক আছে, মানে কেউই আর বাঁচবে না, মানে অ্যাসিডও বাঁচবে না, ক্ষারও বাঁচবে না। তখন লবণে না অ্যাসিডের গুণ থাকবে না ক্ষারের গুণ থাকবে, তখন সেটা হয়ে যাবে 7। ঠিক আছে, কারণ 7-এ কী হয়? অ্যাসিড এবং ক্ষার কোনোটারই গুণাবলী থাকে না, সেই জন্য সেটাকে আমরা 7 বলি। তো এইটা হচ্ছে প্রথম পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট মনে রাখতে হবে, যদি তীব্র অ্যাসিড হয় কিন্তু যদি দুর্বল ক্ষার হয়, তীব্র অ্যাসিড হয় কিন্তু যদি সেটা কী হয়? দুর্বল ক্ষার হয়, ঠিক আছে, তখন সেটা কিন্তু অ্যাসিডিক লবণ উৎপন্ন হবে, কারণ তাতে অ্যাসিডের গুণাবলী থেকে যাবে, কারণ অ্যাসিড তো তীব্র, ঠিক আছে, অ্যাসিড লবণ উৎপন্ন হবে। এরমভাবে মনে রাখতে পারো, তোমাদের ইজি হবে। তীব্র যখন অ্যাসিড, এইটা হচ্ছে অ্যাসিড, তীব্র যখন অ্যাসিড আর ক্ষার যদি তোমাদের মৃদু হয়ে যায় বা দুর্বল ক্ষার হয়, তখন তাতে কি হয়? অ্যাসিডের গুণাবলী থেকে যায়, অ্যাসিড ক্ষারকে মেরে দেয়, ঠিক আছে, তখন অ্যাসিডের গুণাবলী থেকে যায়, তখন যে লবণ উৎপন্ন হয় তাতে কি হয়? তাতে যে পিএইচ থাকে সেটা হচ্ছে 7-এর কম হয়, তার পিএইচ কী হয়? 7-এর কম হয়, মানে 7 ইজ গ্রেটার দ্যান দ্যাট। তার পিএইচ যদি এক্স হয়, এক্স ইজ লোয়ার দ্যান 7, দেখো এখানে করেছি এক্স ইজ লেস দ্যান 7, অর্থাৎ সেই লবণের যে পিএইচের মান হয় সেটাকে যদি আমরা এক্স ধরে নিই, সেটা 7-এর থেকে কম হবে। এবার তোমাকে এখানে বলেছে দেখো 0, 0 মানে কি? 7-এর থেকে কম, ঠিক আছে, তার মানে ডেফিনেটলি সেটা তীব্র আর দুর্বল ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয়েছে। ঠিক আছে, অ্যান্সার আমাদের কোনটা হবে? এই যে তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সাপোজ ধরো তোমাদের হলো দুর্বল অ্যাসিড, ঠিক আছে, আর তীব্র ক্ষার, এটাও তো হতে পারে, ঠিক আছে, দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষার, তখন কিন্তু তার যে পিএইচের মান দাঁড়াবে, ধরো সাপোজ সেটা এক্স, এক্স কিন্তু গ্রেটার দ্যান 7 হবে। ঠিক আছে, তো এই যে পয়েন্টগুলো বললাম এগুলো খেয়াল রাখবে, কারণ তখন অ্যাসিডকে মেরে দেবে কে? ক্ষার, তার মানে ক্ষারের গুণাবলী প্রকাশ পাবে, ক্ষারের গুণাবলী কী হয়? 7-এর থেকে বেশি হয়, সুতরাং এক্স ইজ গ্রেটার দ্যান 7 হবে। এক্স যদি ওই লবণের পিএইচ হয়, এক্স কিন্তু 7-এর থেকে বেশি হবে। ঠিক আছে, তো এই ছোটো ছোটো পয়েন্ট যেগুলো আমি তোমাদের এতক্ষণ ধরে বলছি এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো কিন্তু মারাত্মক হারে কাজে লাগতে পারে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে 3টি মিশ্রণ এবিসি এর পিএইচের মান হচ্ছে যথাক্রমে 6, 8 এবং 2, তাহলে কোনটিতে হাইড্রোজেন আয়নের মানে ঘনত্ব বা কনসেন্ট্রেশন বলতে যাচ্ছিলাম, কনসেন্ট্রেশন সব থেকে বেশি হবে। ঠিক আছে, দেখো আমরা জানি যে যত বেশি পিএইচ হবে, যত বেশি পিএইচ হবে তার হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন হবে তত সেটা কী হবে? লো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কার পিএইচ সব থেকে কম, তারই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তাহলে সব থেকে বেশি হবে, মানে উল্টোটা হবে। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ যে সি এর ক্ষেত্রে তার যে পিএইচ সেটা হচ্ছে 2, ফলে সি এরই কিন্তু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন সব থেকে সিতে কিন্তু বেশি হবে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই অ্যান্সার উইল বি সি হেয়ার। ওকে, সি উইল বি অ্যান্সার। এবার যদি এটাকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের খাতিরে তুমি যদি এটাকে পর্যায়ক্রমে সাজাও, তো তুমি দেখতে পাবে প্রথমে আমাদের সি থাকবে সব থেকে বেশি, তারপর আমাদের এ হবে, তারপর আমাদের বি হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এই হচ্ছে তোমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের খাতিরে যদি তুমি এটাকে ক্রমহ্রাসমান ক্রমে সাজাও, সব থেকে বেশি থাকবে সিতে, তারপর থাকবে এতে, তারপর থাকবে বিতে, হাইড্রোজেন আয়নের ঘনত্বের অনুযায়ী রিগার্ডিং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তুমি যদি এটাকে
ক্রমহ্রাসমান ক্রমে সাজাও, ঠিক আছে, ডিক্রিজিং অর্ডারে যদি সাজাও, প্রথমে সব থেকে বেশি, তারপর বিতে সব থেকে কম থাকবে। হলো ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, পিএইচ স্কেল দ্বারা হাইড্রোজেন আয়নের ঘনত্ব মাপা হয়, পি নিচের কোনটিকে নির্দেশ করে? দেখো ইংলিশে পি মানে হচ্ছে পোটেনশিয়াল, যার মানে সেটা কি বলা হয় পোটেঞ্জ, ঠিক আছে, তাই বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পোটেঞ্জ যার অর্থ হলো জার্মান ভাষায় পাওয়ার, ঠিক আছে, পোটেঞ্জের যে অর্থ হয় জার্মান ভাষায় কী হয় তোমাদের পাওয়ার হয়, তোমাদের প্রথমেই বলেছি। আরেকটা জিনিস এখানে দেখো পরের অপশানে তোমাদের পোটেনশিয়াল তো আছে, কিন্তু যার অর্থ জার্মান ভাষায় কমফোর্ট, এই জন্য এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আর জার্মান ভাষায় এটাকে পোটেনশিয়াল বলা হয় না, ওটা ইংলিশে পোটেনশিয়াল বলা হয়, জার্মান ভাষায় এটাকে বলা হয় পোটেঞ্জ, যার অর্থ হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তো ইংলিশে যদি বলো তাহলে পি এর যে তোমাদের মানে অর্থ দ্বারা সেটা হচ্ছে পোটেনশিয়াল, যার অর্থ জার্মান ভাষায় কমফোর্ট, এটা একদম ভুল, এই জন্য এই অপশানটা কেটে যাচ্ছে, ঠিক আছে। পোটেন্সি পাওয়ার এগুলোতে অ্যান্সার হবে না, পাওয়ার কিন্তু অ্যান্সার হবে না, কারণ পি অ্যাকচুয়ালি এটা জার্মান ল্যাঙ্গুয়েজ সোরেনসন তোমাদের বলেছি, এবং 1909 সালে উনি আবিষ্কার করেন, ঠিক আছে, উনি নিয়ে আসেন এই স্কেলটাকে, সেই জন্যই এটা পোটেঞ্জ, ওনার যে ফর্ম ছিল সেই অনুযায়ী, ওনার যে কথা বলার ধরন বা ওনার যে ভাষা ছিল সেই অনুযায়ী এটাকে পোটেঞ্জ অফ হাইড্রোজেন বলা হতো, ঠিক আছে। ইংলিশে ওটাকে কী বলা হয় পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো অ্যান্সার কিন্তু আমাদের বি কারেক্ট হবে, এবং এই প্রশ্নটা কিন্তু বেশ গোলানোর মতো প্রশ্ন, পাওয়ার কিন্তু অ্যান্সার হবে না, জার্মান ভাষায় ওটা অর্থ ছিল পাওয়ার, ঠিক আছে। আমরা যেমন শক্তি, শক্তি বলতে কি বুঝি, বাংলায় পাওয়ারকে বুঝি, ইংলিশে ক্ষমতাকে বুঝি, সেই রকম, ঠিক আছে। তো এটা অ্যান্সার তোমাদের বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের বলছে একটি মিশ্রণে পিএইচ এর মান নিচের কোনটির ওপর নির্ভর করে? আমরা সবাই জানি একটি মিশ্রণে পিএইচ এর মান নির্ভর করে হাইড্রোজেন আয়নের উপর। এখন হাইড্রোজেন আয়ন আর হাইড্রোনিয়াম আয়ন একটু আলাদা হলেও বোথ আর সেম। দেখো হাইড্রোজেন আয়নের সঙ্গে যখন ফার্দার আবার জলের বিক্রিয়া হয়, ঠিক আছে, তখন সেটা তৈরি করে H3O, ঠিক আছে, এবং এটাকেই আমরা বলি হাইড্রোনিয়াম আয়ন, এটাকে আমরা কি বলি হাইড্রোনিয়াম আয়ন। অ্যাসিড সলিউশন মানেই কি, সেখানে জল কিন্তু আছে, ঠিক আছে, তরল অবস্থায় আছে অ্যাসিড সলিউশন। তো অ্যাসিড সলিউশনে আমরা যে পিএইচ মাপি সেটা হাইড্রোজেন আয়নের জন্য মাপি। এবার জল যেহেতু আছে, যে হাইড্রোজেন আয়ন রিলিজ হয় সেটা আবার ফার্দার যে জল থাকে তার সঙ্গে বিক্রিয়া করে সেটা হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়, এবং এটাও তোমাদের প্লাস হয়, ঠিক আছে, H3O। এবং এই যে হাইড্রোনিয়াম আয়ন, এই হাইড্রোনিয়াম আয়ন দ্বারাও কিন্তু পিএইচ মাপা যায়। সেই জন্য এইখানে যে অপশন আছে তার মধ্যে কারেক্ট অপশন আমাদের এখানে দাঁড়াবে কি হাইড্রোনিয়াম আয়ন। বোথ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন দুটো দ্বারাই কিন্তু পিএইচ মাপা যায়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নিচের কোনটির পিএইচ সঠিকভাবে ম্যাচ করানো হয়? দেখো আমার মতে বিশুদ্ধ জলের পিএইচ 7 হওয়া উচিত, ভিনিগারের পিএইচ 4 হওয়া উচিত, যেটা এনসিআরটি ওয়াইজ আছে, ফলে এখানে দুটোই ম্যাচ করানো নেই। তবে এটা যদি শুধু জল বলতো তাহলে মনে হয় বেটার হতো, কারণ জলের পিএইচ অ্যাকচুয়ালি 7 থেকে 7.5 পর্যন্ত ভ্যারি করে। কিছু কিছু জল পাওয়া যায় একটু ক্ষারীয় টাইপের হয়, আর বিশুদ্ধ জল বললে কিন্তু একদম 7 হবে, ঠিক আছে। কিন্তু বিশুদ্ধ জল বলেছে বলে এটা 7ই হওয়া উচিত ছিল। তবে যদি বেশি পরিমাণ মিসম্যাচড দেখো তাহলে সেটা ভিনিগারের ক্ষেত্রেই আছে, সেই জন্য রেলও অ্যান্সার ভিনিগারই নিয়েছে, কারণ ভিনিগারের অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল 4, ঠিক আছে, এখানে হওয়া যেমন উচিত ছিল 7, তেমন মানে ভিনিগারের অ্যাকচুয়াল কী হওয়া উচিত ছিল 4 হওয়া উচিত ছিল। দুধেরও পিএইচ যদি এনসিআরটি ওয়াইজ দেখো তাহলে 6.5 আছে, তবে 6.5 6.6 ওকে গুড, যে মানে যেতে পারে, 1-2 এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, 0.1 0.2 এদিক ওদিক হতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে মিসম্যাচ ভিনিগারের নিয়েছে রেল, কিন্তু আমার মতে বিশুদ্ধ জলেরও কিন্তু এখানে 7 হওয়া উচিত, কারণ বিশুদ্ধ জল নয় বলেই কিন্তু এটা 7.5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন জল বিশুদ্ধ নয়, একটু ক্ষারীয় কোনো মিশ্রণ থাকে ওর মধ্যে, বা ক্ষার জাতীয় কোনো কিছুর মিশ্রণ থাকে, তখন ওটাকে ক্ষারীয় জল বলা হয়, ওক্ষেত্রে কিন্তু পিএইচের মান একটু বেড়ে যায়, ঠিক আছে। তো 7.5 যখন আমরা যাচ্ছি তখন সেটা বিশুদ্ধ জল আর হচ্ছে না, সেই জন্য দুটোই মিসম্যাচ আছে, রেল অ্যান্সার নিচ্ছে অনলি ভিনিগারটা, ঠিক আছে। তো 4 উইল বি দ্য এখানে, মানে সি উইল বি দ্য এখানে কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, দেখো এক্সপ্লেনেশন করছি, তোমাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে জানি, আর আমার একটু গলায় সামান্য পরিমাণ ব্যথা আছে, যার ফলে একটু কথা বলতে অনেক সময় প্রবলেম হচ্ছে বটে। চলো পরের প্রশ্নে আমরা যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 21 দাগ বলেছে যে লবণের পিএইচের মান 12 সেটি কোন কোন ধরনের অ্যাসিড এবং কোন কোন ধরনের ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয়েছে, ঠিক আছে। দেখো এখানে বলেছে পিএইচের মান 12, আমি একটু আগে তোমাদের বললাম 7-এর যদি ওপরে তুমি যাও তুমি কী পাবে, তুমি পাবে ক্ষার, ঠিক আছে, আর 7-এর যদি নিচে তুমি আসো তুমি কী পাবে, তুমি পাবে অ্যাসিড, ঠিক আছে।
ওকে, তো এখানে তো 12 রয়েছে, 12 তো 7-এর বেশি, তার মানে সেটা ক্ষারীয় লবণ। আর লবণ যখন ক্ষারীয়, নামে যখন ক্ষার রয়েছে, তার মানে ক্ষারের প্রকোপ বেশি, আর ক্ষারের প্রকোপ বেশি মানে অ্যাসিডের প্রকোপ কম। ঠিক আছে, তো আমরা কি করব, তার মানে তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড, এই যে, ঠিক আছে, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্ষারীয় লবণে ক্ষারের প্রকোপ বেশি থাকে, ঠিক আছে, আর ক্ষারের প্রকোপ বেশি হলে সেটা অ্যাসিডকে কী করবে, মেরে ফেলবে। তার মানে তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড, অ্যাসিডকে মারতে পারছে কেন, কারণ ক্ষারের যে শক্তি সেটা বেশি আর অ্যাসিডের শক্তি কম, তাই জন্য দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে বুঝে যদি ট্রিক মনে রাখো তাহলে দেখবে পরীক্ষার সময় গিয়েও মনে রাখছে, মানে মনে থাকছে। এলোপাথারি ট্রিক দিয়ে যদি কোনো জিনিস মনে রাখতে চাও তাহলে দেখবে ট্রিক তো মনে থাকে কিন্তু ব্যাপারটাই মনে থাকে না, অথবা এরকমও হয় ট্রিকও মনে থাকে না, ঠিক আছে, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। চলো 22 দাগে যাবো আমরা। আচ্ছা 22 দাগ, দেখো বলে দিই একটা জিনিস, আমাদের চারপাশে যা যা তরল তুমি দেখতে পাও, মোটামুটি তরল, যেগুলো একটু তরল প্রকৃতির বা একটু থকথকে প্রকৃতির, তাদের প্রত্যেকের কিন্তু পিএইচ ভ্যালু বার করা সম্ভব। কিন্তু যদি কোনো কঠিন জিনিস বলো তাহলে তার পিএইচ ভ্যালু সহজে বার করা যায় না, বার তো করা যায়, তাকে কী করতে হবে, ওই কঠিন বস্তুটাকে নিয়ে জলে ডিলিউট করে ফেলতে হবে, সলিউশন তৈরি করতে হবে, এবং তারপর তার পিএইচ মাপা সম্ভব। ঠিক আছে, এবং ওই ধরনের পিএইচ মাপতে গেলে আমরা সেটাকে পেপার দিয়ে মাপি, পিএইচ পেপার দিয়ে মাপি। তো এখানে বলছে নিচের কোনটি পিএইচের মান পেপার দ্বারা সহজে বের করা যায় না, পেপার মানে এখানে পিএইচ পেপারের কথা বলা হচ্ছে, যেমন লিটমাস পেপার, ঠিক আছে, ফেনফথ্যালিনের পেপার ইত্যাদি। তো নিচের কোনটির পিএইচের মান পেপার দ্বারা সহজে নির্বাচন করা যায় না বা সহজে বের করা যায় না, যেটা তোমাদের শুকনো এবং কঠিন হবে, অ্যান্সার তোমাদের হবে ডি, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। কিন্তু সেটা শুকনো এবং কঠিন সোডিয়াম বাইকার্বনেট হলে তার পিএইচের মান কিন্তু পিএইচ পেপার দ্বারা, যেমন লিটমাস পেপার দ্বারা সহজে বের করা যায় না। কী করতে হয়, এই সলিড সোডিয়াম বাইকার্বনেটটাকে প্রথমে কী করতে হয়, জলে দ্রবীভূত করতে হয়, যে সলিউশন তৈরি হয় তার কিন্তু মান আমরা বের করতে পারি পিএইচ পেপার দিয়ে, তার পিএইচের মান আমরা পিএইচ পেপার দিয়ে বের করতে পারি। ঠিক আছে, সো সলিড সোডিয়াম বাইকার্বনেটের কিন্তু সহজে পেপার দ্বারা, পিএইচ পেপার দ্বারা মান নির্বাচন করা সম্ভব নয়। ওকে, ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্নে। একটু আগেও তোমাদের করালাম, আর এই ধরনের প্রশ্ন প্রচুর পড়ছে। যদি একটি লবণের পিএইচের মান, এটা হচ্ছে পিএইচের মান যদি হয় 14, তাহলে সেটি ড্যাশ এবং ড্যাশের বিক্রিয়ায় উৎপন্ন। দেখো অ্যাকচুয়ালি পিএইচের মান লবণের কখনো 14 হয় না নর্মালি, কারণ 14 মানে হচ্ছে এটা তীব্র ক্ষার, আর লবণ কোনো দিন তীব্র ক্ষার হয় না। তবুও রেল এই প্রশ্নটা জাস্ট দিয়েছে তোমাদের যে কনসেপ্ট সেটাকে চেক করার জন্য। তো 14 মানে 7-এর অনেক ওপরে, 7-এর ওপরে, ঠিক আছে, 7-এর ওপরে মানে সেটা কী হবে, সেটা ক্ষারীয় হবে, তার মানে ক্ষারীয় লবণ, মানে ক্ষারের যে ভূমিকা সেটা বেশি থাকবে, অর্থাৎ তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড হবে। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, একদম উইদিন সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার দিতে পারি, যে কনসেপ্ট তোমাদের বলে দিয়েছি সেই কনসেপ্ট যদি জানা থাকে তাহলে ইজিলি আমরা অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, ইউনিভার্সাল ইন্ডিকেটরে পিএইচের মান যদি 4 থেকে 5 হয় তাহলে সেটা নিচের কোনটাকে নির্দেশ করে। দেখো 4 থেকে 5 মানে সেটা অ্যাসিড ডেফিনেটলি, কারণ সেটা 7-এর নিচে আছে। কিন্তু প্রশ্নটা অত ইজি দেয়নি, কারণ যেই প্রশ্ন তীব্র অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড, ক্ষার তো হবেই না, কেটে বেরিয়ে গেল প্রথম দর্শনেই, কিন্তু তীব্র অ্যাসিডও কিন্তু হবে না। এটা অ্যান্সার হবে তোমাদের কি, দুর্বল অ্যাসিড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কী হবে তোমাদের, দুর্বল অ্যাসিড। তোমাদের একটু আগে বলেছি যে 0 থেকে 3 পর্যন্ত তোমাদের তীব্র অ্যাসিড হয়। ঠিক আছে, তারপর 4 থেকে মোটামুটি 6 পর্যন্ত তোমাদের মৃদু বা দুর্বল অ্যাসিড তুমি বলতে পারো তোমাদের হয়। ঠিক আছে, পার্ডন মাই হ্যান্ড রাইটিং। তো অ্যান্সার তোমাদের কী হবে, এই পার্টটা মনে রেখো, অ্যান্সার তোমাদের কী হবে, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ছোটো ছোটো জিনিস কিন্তু কত কনসেপচুয়াল প্রশ্ন এগুলো। পরের প্রশ্নে চলো, আর পরের প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন। নিচের কোন লবণের জলীয় দ্রবণে পিএইচের যে মান হবে সেটা 7-এর কম পাওয়া যাবে। অ্যান্সার হবে তোমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কেন অ্যান্সার হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে NaH4Cl। ঠিক আছে, এই হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এর সঙ্গে যদি তুমি জলের বিক্রিয়া করো, ঠিক আছে, জলের যদি বিক্রিয়া ঘটাও তাহলে এটা তোমার HCl উৎপন্ন করে, আর HCl একটা অ্যাসিড। ঠিক আছে, এবং এর সাথেও কী হয়, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে, NH4OH। ঠিক আছে, এটা উৎপন্ন করে। তো এইটা হচ্ছে তোমাদের অ্যাসিড, যেহেতু এটা অ্যাসিড, ফলে অ্যাকোয়াস যে সলিউশন তৈরি হয় বা জলীয় যে সলিউশন তৈরি হয় বা দ্রবণ তৈরি হয়, জলীয় দ্রবণ, তাতে কিন্তু অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এর ফলে কী হয়, পিএইচের যে মান থাকে সেটা 7-এর কমে চলে আসে। এই কারণে অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি তুমি জলীয় দ্রবণ তৈরি করো, মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে তুমি জলের বিক্রিয়া ঘটাও, তাহলে সেটা কিন্তু একটা অ্যাসিডিক সলিউশন তৈরি করে। ঠিক আছে, যেখানে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড 3টে ক্ষেত্রে কিন্তু এটা তৈরি হয় না। ঠিক আছে, এই কারণে অ্যামোনিয়াম ক্লোরাইড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তো এগুলো একটু মাথায় রাখো,
মানে অনেক সময় পড়তে পারে। আর যা আলোচনা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, ডেফিনেটলি তুমি দেখবে যে তোমার এটা নিয়ে আর কোনো সমস্যা তেমন একটা হবে না। ওকে, থ্যাংক ইউ। পিডিএফ দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করে নিও।